সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে যেমনি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে আনবে অপরাধের খোঁজ। আব্বার কোনো বাড়ি দেওয়ার মতো রড দিয়ে ওই তাল গাছ ওনার পড়ে গেছে। এই যে ভাইকে অ্যাক্সিডেন্ট করছে, আমি ঘটনায় ছিলাম না, অথচ আমার 2 নম্বর আসামি দিয়ে দিচ্ছে। এই জ্ঞান দামটা হচ্ছে কারণ ওই বাড়ি একটা মাইয়ে বিয়ে দেওয়া হয়েছে। এদের পারিবারিক একটা কলহের জের ধরে মনোমালিন্য হয়েছে। দর্শক, স্বাগতম এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানমূলক প্রোগ্রাম অপরাধের খোঁজে। আমি উল্লাস মুর্তজা আছি আপনাদের সাথে। আজ আমরা যাচ্ছি নড়াইল জেলার নড়াগাতি থানার চান্দেরচর গ্রামে। একটি প্রেমের বিয়ে থেকে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব, অভিযোগ আর প্রতি অভিযোগের জটিলতায় তৈরি হয়েছে এক মৃত্যুর ঘটনা। কে সত্য বলছে আর কে লুকোচ্ছে আসল সত্য ঘটনা? চলুন শুরু করি আজকের অনুসন্ধান। চান্দেরচর গ্রামের সরু কাঁচা রাস্তা, ধানের ক্ষেত আর শান্ত জনজীবন, সবকিছুর আড়ালে লুকিয়ে আছে গভীর এক উত্তেজনা। ইসমাইল ও খাদিজার প্রেমের সম্পর্ক যখন গোপনে বিয়েতে পরিণত হয়, তখন থেকেই শুরু হয় দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব। প্রথমে অনিচ্ছুক হলেও পরিবারগুলো সামাজিক চাপে বিয়ে মেনে নেয়, কিন্তু এর মধ্যেই জন্ম নেয় নানা অভিযোগ। এই জ্ঞান দামটা হচ্ছে কারণ ওই বাড়ি একটা মাইয়ে বিয়ে দেওয়া হয়েছে। সামাজিকতা হিসেবে লোকজন নিয়ে সেই ফিলি বিয়ে সাথে দিয়ে আয়। বিয়ের কয়েক বছরের মাথায় জন্ম নেয় 2 কন্যা সন্তান। শুরুটা সুখের হলেও ধীরে ধীরে দাম্পত্য জীবনে ভাঙন ধরা শুরু হয়। খাদিজার অভিযোগ, স্বামীর পরিবার যৌতুক দাবি করে, বারবার তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অন্যদিকে ইসমাইলের পরিবার দাবি করে খাদিজা ও তার পরিবারের কারণে তাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। টাকার জন্য করেছে, আবার ছোটখাটোই হলে অমনে এক বছরতে আমাকে মারতই। এটা কি শুধু স্বামী মাত্র, সবাই মিলে মারতো? আমার শাশুড়িও আমারে মারিছে আর শ্বশুরও মারিছে, কিন্তু বাজে বাজে কথা অনেক। আমার মেয়ের পরে যখন অত্যাচার হয়েছে, আগে পরে এরকম ভাবে মেয়েটাকে দেবো না, দেওয়ার পরে তারা পানের পরে চুন পড়বেন, এরকম বিভিন্ন ছলনার দিকে যদি মেয়ে না দাও তাহলে মেয়ে নিয়ে যাবো। প্রকাশ্যেই চাচা শ্বশুর চুল ধরে রাখছিল আর সেই চাচি শাশুড়ি তারে মারে। গ্রামের সালিশে বহুবার বসেছে উভয় পক্ষ, কিন্তু প্রতিবারই সমাধান না হয়ে বরং কলহ বেড়েছে। এদের পারিবারিক একটা কলহের জের ধরে একাধিকবার এদের সাথে একটা মনোমালিন্য হয়েছে। বিগত দিনে আমিও সালিশ করে এটাকে মীমাংসা করে দিছি। এক পর্যায়ে কথিতভাবে ইসমাইলের পরিবার তার স্ত্রী খাদিজাকে মারধর করে। এরপর খাদিজার পরিবার তাকে চিকিৎসার জন্য বাড়িতে নিয়ে যায়। আমার যে ভাই বেটি, ওর দাদি শাশুড়ির সাথে একটু ঝগড়াঝাটি হয়। হওয়ার পরে ওই দাদি শাশুড়ি আমাদের কাছে বিচার চালে, আমরা চাচতো ভাই আর আমার ছোট ভাই যায় দাদি শাশুড়ির বিচার দেয়। মেয়ের 2 থাপা দিয়ে চট দিয়ে তার দাদি শাশুড়ির বুঝিয়ে দেওয়া হয় যে ঠিক আছে, অন্যায় করেছে, যা করেছে এরকম আর করবে না। এরপরে ওই দাদি শাশুড়ি ওর ছোট ছেলেরে বলে যে আমার সাথে এরকম বেয়াদবি করেছে। ছোট ছেলে সেইভাবে উগ্র মিজাজে বাড়ি ছিল না, বাড়ি এসে বলে তার স্ত্রীরে যে মারে এরকম বলিছে, তুই কোথায় ছিলি? মানে ওই মেয়ের চাচা শ্বশুর চাচি শাশুড়িরে বলতেছিল যে তুই কোথায় ছিলি, আমি বাড়ি আসতেছি, ওরে ধরাস চাই। আচ্ছা, ওরে ধরাস চাই বলে ধরেছিল। মহিলা মারা করতেছিল, সেটাই বিষয় আলাদা। পরে লাস্টে চাচা শ্বশুর যাইও মেয়ের চুল ধরে উঠোন ভরে টানিয়ে নিয়ে বেড়ায় প্রকাশ্যে। ওই দিনকার মূলত আমার শ্বশুর ডাইকে নিয়ে আইছে, মানে শ্বশুর বাড়ি গেছিল, সেখান থেকে ডাইকে নিয়ে আইছে যে আমাদেরকে আসতে বলে তুই আর আসিস নি কিসের জন্য। না, আমার চাচা শ্বশুরকে আসিনি কেন, মানে এর করবে বুঝছেন। পরে উনার বলার সঙ্গে সঙ্গে উনি আইসে এরকম বাধা নিয়েছে। পরে আমার বোন বলেছে কি যে আপু তো তুমি কথা বললে না, থাক, যা বলে বলো, তুমি এনে থাকো, ভাইয়া আসেন। পরে বলছে কে তোকে আসতে কইছে কিনা, মানে আমার দাদি শাশুড়ি বলতেছে এখান থেকে বেরো। পরে আমার বোন যাইতে না যাইতে আমার চাচা শাশুড়ি আগে ধরেছে। পরে আমার চাচা শ্বশুর এসে মারিছে। আর আমার এই বাচ্চাটা, আমার শাশুড়িও ছিল, বিশেষ মতো মনে করো রাতের অন্ধকার মারিছিল, কিন্তু কে কে মারিছিল আমি খালি আমার শ্বশুর চাচা শ্বশুর চুল ধরেছিল আর মারতেছিল। আমার শাশুড়িও মারছিল নাকি সেটা আমি সঠিক বলতে না, কিন্তু এটা চাইলে ফেলাই দিলি। এটা সেকেন্ড বারান্দার সামনে। আশেপাশের মানুষ ছিল না, পাশে মানে কচুরির পুকুর আছে, বড় বড় কচুরি, আর পাশে কচু গাছ। তোমার টানতে টানতে ওইখানে নিয়ে গেছে। জামাই বাজারে আগ বেচতেছিল, তখন তার কাছে যে জানাইছে আমার মেয়েটাকে নাকি সেদিকে নিয়ে গেছে। আমি যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তখন সেখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সে জামাই বলেছে অবস্থা, আরও কয়েকজন গণ্যমান্য বলছে, শুনলাম যা তাদেরকে বলছিলাম। তা জামাই বলছে কথা যে ঠিক আছে কাকা, আপনার মেয়ের সুস্থ বিচার দিবানি, সমাধান দিবানি,
আপনি এখন আপনাদের বাড়িতে এনে রাখেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় খাদিজাকে মারধরের পর ইসমাইল তার পরিবারের কাছে প্রশ্ন তোলে কেন তার স্ত্রীকে সবাই মিলে মারধর করলো, কিন্তু সেই প্রশ্নেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষিপ্ত হয় ইসমাইলের পরিবার, তাকেও মারধর শুরু করে। আমরা এসে যে স্বামী, সেই আমরা এসে জিজ্ঞেস করতেছে যে আমার স্ত্রীরা তোমরা মারধর করিস, কি অন্যায় করেছে, মারলে আমি মারতে পারি, তোমরা 6 জন ব্যক্তি কেন মারলে? দাদা দাদি চাচা চাচি আর আছে মার বাপ ওই সেমড়িরে মারিছে, তো ওই সেমড়া বললি সেমড়ারে মারপিট শুরু করে দিচ্ছে। এই জায়গায় যে একটা মারামারি হয়েছিল দেখেছিলেন আপনি? জি, আমি দোকানে এইখানেও আমার কাকা শুনছি ওই জায়গা গ্যাঞ্জাম হয়েছে, উনি অসুস্থভাবে এইখানে আইনে রাখছিল, ডাক্তার চিকিৎসা দিল পয়লা দিয়েছে, পরে এফডি হয়েছিল, পরে ওরা আসলো, ওরা কি জন্য আসলো এটা জানি না, পরে ওকে উপরে আর কি আমার এই জাপের পাশ নিয়ে বাড়ি দিয়েছিল, বাড়ি দিয়েছিল আছে এই মস্ত ভাই, এই তারপর লোকজন ঠেকাই দিয়েছিল, মস্ত যে মারা গেছে ওনার ছেলে, তাহলে ওদেরকে ধরে পরে মারা হয়েছে, মারা একটা বাড়ি দিয়েছিল, পরে ঠেকা দিয়েছিল, চলে গেছিল, পরে ওনারা খুলনা নিয়ে গেছিল, সেইখানে অসুস্থভাবে মারা গেছে। যে সময় গ্যাম জাম আসছে, এরাও গেছে, এইটি আল্লাহ মনে বাড়ি ছিল, আর আমার ওই কাকা উনি এক টকা নিয়ে উনি আইছিল কি একান মনে হয় মানে 1-2 বাতা হতে পারে, বাতা মানে লাঠির মতন আর কি, জাগলি ইয়াবে না। উনি তো অসুস্থ আগেতেই, মানে বুড়ো মানুষ, ওনার কাছে নড়ি এখান থায়, ঠিক আছে, উনি নিয়ে আইছিল, এটাতে সময় গ্যাম জাম হয়েছে, উনি অর্পিত ছিল। এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খাদিজার পরিবার এগিয়ে আসে ইসমাইলকে রক্ষা করতে, আর সেই মুহূর্তেই ঘটে দেলবার মোল্লার দুর্ঘটনা। আমার আব্বার কোনো বাড়ি দেওয়ার মতো রড দিয়ে ওই তাল গাছ পড়ে গেছে, পড়ার পরে আমার আব্বার সাইডই রক্ত। ইসমাইলের চাচা মনিরুল অভিযোগ করেন এটি কোনো দুর্ঘটনা নয়। তার দাবি খাদিজার বাবা কারিমুল, চাচা নাজমুল, আলী শেখ, আবু হুরাইরা, মুনিরা, সুরাইয়া, মুঞ্জিলা বেগম ও ফেরদৌসি বেগম মিলে পরিকল্পিতভাবে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে তার বাবা দেলবার মোল্লাকে আঘাত করে গুরুতর জখম করে, পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। 3:12 আমার আব্বারে নাজমুল বাইরে রড, নাজমুল হলো ওই ছেলের চাচা, মেয়ে চাচা। মামলা কেউ আসেনি? হ্যাঁ, উনি আসামি, উনি আছে 1 নম্বর আসামি। অপরদিকে খাদিজার পরিবার সব অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি ইসমাইলের পরিবার প্রতিনিয়ত খাদিজাকে নির্যাতন করত, সেদিনও তাকে মারধর করা হয়। তারা খাদিজাকে চিকিৎসার জন্য বাড়িতে নিয়ে আসে, আর সেই সময় ইসমাইলের বাবা দেলবার মোল্লা ইজি বাইকের দুর্ঘটনায় আহত হন। আহত হওয়ার পরে আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে ছিলাম, থাকার পরে আমরা সমাজের কাছে প্রথম জাতি পারি নিয়ে ভয় ভীতি, তারা আহত হওয়ার পরে উত্তেজনায় ছিল। তো আহত হওয়ার পরে ওরা স্বাভাবিক আমাদের ডাক্তারের কাছে নিয়েছিল, নেওয়ার পরে আমার ছোটো ভাই আমার বাতিজা ও দেখতে যায় সরলভাবে যে আমার জামাই, তো তা কী দেখি অবস্থা হয়েছে দেখি, দেখতে গেলে ওই ঝাপের লাঠি বাঁশ দিয়ে বাজারে পুরো করছে সবাই সামনে, সেভাবে 2 জনটা পিটাই, পরে ওদেরকে তুলে নিয়ে ডাক্তারের কাছে চিকিৎসায় দেওয়া হয়। এইটা গণপিটানে দেয় যে লোকটার পা ভাঙছে, ওনার 2 ছেলে আর 3 পোতা। আমার মেয়ে, আমার 2টা নাতি ছিল, কোলের নাতিটাকে নাকি ছুড়িয়ে ফেলে দিয়েছিল, তা সে মেয়েটা বললো যে আব্বা অসুবিধা হয়েছে কিনা একেও দেখতে হবে, তারপরে তার ট্রিটমেন্ট করলো। আমি তাদেরকে নড়া আনে হাসপাতালে আমি তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করি। প্রত্যক্ষদর্শীরা বলছেন ঘটনার মূল সূত্র ছিল পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, যৌতুকের অভিযোগ আর মারধর থেকেই পুরো ঘটনার সূচনা। কে আঘাত করলো, কে থামাতে এলো তা নিয়ে ভিন্ন ভিন্ন বয়ান, কিন্তু একটি বিষয় পরিষ্কার, ঘটনা আকস্মিক এবং সহিংস ছিল। পারিবারিক গ্যাঞ্জাম হয়েছে, তা পারিবারিক গ্যাঞ্জামের ভিতর বলে নাকি ওখানে ধাওয়া পাল্টা হয়েছে। এখন ধাওয়া পাল্টা কারা করছে জানি না, শুনেছি ইসমাইলের চাচা আছে নাকি মনিরুল, সে ছিল শুধু বাড়ি, আর মস্ত কাকা টাকা ওনারা ছিল না। আর ওই পারিবারিককে তারা তো তাদের ভাই ব্রাদারদের দেখছে এখানে 2 পক্ষ কথা কাটাকাটি হচ্ছিল, সেখান থেকে ইজি বাইক যাচ্ছিল, সেই গাড়িতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছু লোক এই কথা বলতেছে, আর কিছু লোক বলতেছে যে ওই ঘটনাস্থলে মারামারি সূত্রে এটি হয়েছে। বারবার তাকে বলা হয়েছে যে উনি অসুস্থ হয়ে গেছে, তোরাদের দেখে আয়, কিন্তু তারা এই বন্ধু কোনো একটা লোক দেখতেও যায়নি। গ্রাম জুড়ে আতঙ্ক। এখন তারা ভাবছে এই দ্বন্দ্ব কি আরও রক্তপাত ডেকে আনবে। সালিশকারীরা এটিকে আকস্মিক ঘটনা বললেও পুলিশ ও প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে খাদিজার পরিবার। যেহেতু পাশাপাশি এক জায়গায় বসবাস, আত্মীয়র ভিতরে আকস্মিক একটা ঘটনা ঘটে গেছে, আর এই যে আমরা ছিলাম না, রাতের অন্ধকারে ঘটেছে, এখন ঘটনাটার সাথে
কতটুকু সত্য মিথ্যে এটা আল্লাহ পাক জানে, আর যারা ওখানে উপস্থিত ছিল বাদী বা সাক্ষী তারাই ভালো জানেন। থানায় গেছে এখন ওখানে যাওয়ার পরে আর অভিযোগ লিখছি, তারপর আমরা চলে আইছি। আসার পরে কাছে ঠিক আছে এটা দিয়ে গেছে, আমরা পারেন। এরপর শুনি কি ওরা একটা অভিযোগ দিয়েছে, তো অভিযোগ দিলে দেখা গেলো ওই অভিযোগে আমাকে অভিযোগে কোনো ইনকারিতে আসেনি। ওকে জন্য ওকে যে ওরা যে অভিযোগ দিয়েছে দেখি খালি শুধু ওকে বাড়ি ঢোকে, ওই স্যার ওকে বাড়ি ঢুকে আর আশেপাশে কারোর সাথে কোনো কথাবার্তা বলে না। দর্শক, দেলবার মোল্লা মৃত্যু নিয়ে শুরু হলো মামলা আর অভিযোগ। কে সত্য কে মিথ্যে যাচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে, বিস্তারিত জানাবো, সাথেই থাকুন। বিরতির আগে জানাচ্ছিলাম চাঁদের চরে পারিবারিক দ্বন্দ্ব আর দেলবার মোল্লার মৃত্যুর কথা। এবার জানাবো সেই রাতের ঘটনার বিস্তারিত। 25 আগস্ট রাত চাঁদের চরে যেন শান্ত গ্রামীণ পরিবেশের আড়ালে জমে উঠছিল ঝড়। ইসমাইল বিকেলে বাজারের উদ্দেশ্যে বের হয়। খাদিজার পরিবারের দাবি, ইসমাইল বের হওয়ার পরপর তার স্ত্রী খাদিজাকে উপর্যুপরি মারধর শুরু করে ইসমাইলের চাচা, চাচি, মা ও দাদি। খবর পেয়ে খাদিজার ছোট ভাই কেন খাদিজাকে মারপিট করা হলো এই নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। সে সময় ইসমাইলের দাদা দেলবার মোল্লা খাদিজার সেই ভাইকে তার হাতে লাঠি দিয়ে আঘাত করে। পরে পরিবার এসে খাদিজা ও তার ভাইকে চিকিৎসার জন্য বাড়িতে নিয়ে যায়। আমার দাদি শাওরি, তারপর আমার গায়েও হাত ধরছে। সেখানে ছোট বড় সব অনেক মানুষ ছিল। পরে আমার স্বামীরে বলে, তো আমার স্বামীও তাকে পক্ষে আমার মনে করেন যে তার দাদি শাওরি মানে দাদি মারিছে। পরে আমার চাচারা গিয়েছিল, আমার চাচারা বেশি কথা বলে হয়েছে। তারপরে আমার গায়ে দিচ্ছে। পরে আমার চাচাটা বলছিলাম, তো আমার চাচা বলে কি যে তুমি সেখানে আইসো থাকো, তারপরে কি হয় না হয় পরে আমি দেখবো। একটা কল আসলো বাড়ির থেকে যে অবস্থা জরুরি ভিত্তিতে বাড়িতে আসো, যে মেয়েও অসুস্থ মারাত্মক এবং তারা মায়ের পিঠ খাইছে, তোমার ভাইয়ের পিঠা ভাই জলদি করে আসো। আমি এই কথা শোনার পরে দ্রুতভাবে বাসায় যাই। আমি ওইখান থেকে আমার ক্যাশিয়ারকে নিয়ে আমি রওনা হই মোটরসাইকেল নিয়ে। সে সময় প্রায় 9:15 বাজে বেরোতে রাত আমি রওনা হয়ে গেছি। যাই বাড়িতে যখন পৌঁছানোর পর নিচে নামছি, বাড়িতে নামিয়ে দেখি যে আমাদের গ্রাম্য পুলিশ আছেন উপস্থিত, যার সাথে সাথে চৌকিদাররা সবাই বললো কি যে আপনার মেয়েকে মারছে, মেয়ে তো অসুস্থ, আপনার বাড়িও অসুস্থ, ভাইপো অসুস্থ, ওদেরকে দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ঠিক এমনই কথা উঠে আসে। ওরা কি জন্য আসলে এটা জানি না, পরে ওকে উপরে আর কি আমার এই জাপের পাশ নিয়ে বাড়ি দিতেছিল। ওনারা তো এমনি লাঠি থায় সবসময়, ছোট কান পুরা লাঠি থায়, ঠিক আছে। উনি ওই জিনিসটা ছেয়াতি পারেন নাই, ওই বাড়িতে পড়ে গেছে, পড়ে গেলে সেই অবস্থায় উনি বিহুশ হয়ে গেছে। অন্যদিকে ইসমাইলের পরিবার বলছে ভিন্ন কথা। তাদের দাবি, হঠাৎই খাদিজার পরিবার দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। চারপাশে চিৎকার, গালাগালি, হুমকি। অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাড়ি আসছে, বাড়ি এখানে করছে রে আমার 5 সালটা আমার সালটাতে বাড়ি নাই, ঘর বাড়ি ভাবেস না। আর আল্লাহ আমি ঘুরে গেছি, আমার গায়ে বল নাই যে আমার মনকে ঘর ঘুরেছে। সেই নাজমুল কাছে 10 বছর গুরুশালার ঘর। আমার আব্বা বলতে গেলে আমার আব্বা টিনগন 12টারই আমার আব্বারে নাজমুল বাইরা রোড নাজমুল হলো ওই ছেলের চাচা, মেয়ে চাচা। তো মামলা কেউ আসেনি? হ্যাঁ উনি আসামি, উনি আছে 1 নম্বর আসামি। পুরা বাড়িতেও ছেলে, নাজমুলের ছেলে। বাড়িঘর ভাঙচুর সহ এমন হুমকি শুনে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ইসমাইলের দাদা দেলবার মোল্লা বের হয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আক্রমণ শুরু হয়ে গেছে। কেউ একজন শাবল দিয়ে আঘাত করে দেলবার মোল্লার পায়ে, অন্যজন লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে যায়, যা তার কাঁধে লাগে। বাঁশের লাঠি দিয়ে আবার আঘাত করা হয় 75 বছর বয়সী দেলবারের মাথায়। আমার আব্বার কোনো বাড়ি দেওয়ার মতো রড দিয়ে ওই তাল গাছ পড়ে গেছে, বরাবর আমার আব্বার সাইডই রক্ত পড়ে গেছে। মূল ঘটনা আমার আব্বারে ওরা মারিছে, ওই সময় ওরা লোকজন ছিল বেশি, আমাকে বাড়ি করছিল। এরপর রক্তাক্ত দেলবার মাটিতে লুটিয়ে পড়লে কয়েকজন লাঠি দিয়ে এলোপাথারি মারধর শুরু করে। চিৎকার শুনে ছুটে এসে সবাই দেলবারকে উদ্ধার করে। আমার দোষ যেমন আসছে না, আমি শুনতেছি মা আমার একটা দিয়ে গেছে, আমি বেরোই, আমারে তারা লোক বেশি, রাত্রিবেলা কেউ বাড়ি নাই, মাতৃ উপরে আমারে। আমার মা কত খবরদার, তুই মা গেলে আমার লাশের পড়তে যাবো, গুরুতর আহত দেলবার মোল্লাকে উদ্ধার করে দ্রুত খুলনা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিরুল সহ ইসমাইলের পরিবার অভিযোগ করে এটি পরিকল্পিত খুন।
অন্যদিকে খাদিজার পরিবার বলে দেলবার মোল্লার মৃত্যু ইজি বাইকের দুর্ঘটনায়। একই ঘটনার দুটি সম্পূর্ণ ভিন্ন চিত্র সামনে আসে। আমাদের অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যেও ভিন্ন চিত্র স্পষ্ট। এক পক্ষ বলছে মারামারির জেরেই দেলবারের মৃত্যু হয়েছে, অন্য পক্ষ বলছে ইজি বাইকের দুর্ঘটনায়। 3-4 জন লোক গেছে, তা বাড়িতেছে মনে হয় সম্ভবত না না, ছেলে বাড়িতেছে। তাকে যদি আপনি সামনে নিয়ে আসেন চিনবেন 100% যে এই লোক বাড়ি দিছে, কি দিয়ে বাড়ি দিছে? বাড়িতেছে হচ্ছে একটা লাঠি দিয়ে। যে জায়গায় বাড়ি গ্যাঞ্জাম হচ্ছে আর এই লোক এই জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে, তো উনি বললো যে এই যে ছেলেটারা মারতেছে, ওর নাম জিজ্ঞেস করলাম ওই ছেলের নাম কি, ইসমাইল, বিয়ে করে বাড়ির পাশে বিয়ে করে। তো ওই মাইয়া নিয়ে আসছে, ওদের সাথে ওকে বিরোধ, ওই মাইয়াটারে পিটাইছে, মানে একজন সেমরি তারা হাতুর দিয়ে মায়ের পিট করেছে। আর মায়ের শাস্তো ভাই শাশি যাইয়ে ওরে নিয়ে আইছে, যে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, তোর এই সংসার যদি বাইসে থাকিস করবি কি না করবি এই সিদ্ধান্ত তোর, মায়ের তাই বলিছে। হরেন দিচ্ছে, উনি শুনি নেই, মুরব্বী মানুষ, রাস্তার এই পাশে তো ওই পাশে যাতে গেছে, সেইভাবে পড়ে যায়, গাড়ির চাকার তলে পড়ে গেছে। কি গ্যাঞ্জামের ভিতর বলে গাড়ি আসছিল একটা, ওই প্রচারের গাড়ি, তা প্রচারের গাড়ি আসলে সেই গাড়িতে নাকি ধাক্কা মারছে এতটুকু। আবার এই পক্ষ থেকে বলতেছে যে কি আমাদের বাড়োয় ওই কলা গাছের ভিতর নিচে নাকি ফেলিয়ে দিয়েছে। এই ঘটনায় দুই পক্ষই থানায় মামলা করে। উভয় পক্ষই তাদের অভিযোগ তুলে ধরে পুলিশের কাছে। ওই ইনজুরি অবস্থায় আমার হাঁটুতে ব্যথা, ওই অবস্থায় ব্যানে করে আমি চলে গেছি। 26 তারিখে গেছি, 25 তারিখ ঘটনা। অভিযোগ লিখছি, অভিযোগটা লিখে গেছি ভাই ঘটনা এই অবস্থা। উনি দেখে শুনে তারপরে বলতেছিল কি যে এর বাদী তো কারিমুল্লাহকে আসে আমার ভাই। দর্শক, ঘটনার পর থানায় মামলা, পাল্টা মামলা, কিভাবে এগুলো তদন্ত, যাচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতিতে, বিস্তারিত জানাবো, সাথেই থাকুন। বিরতির আগে বলছিলাম দেলবার মোল্লা মৃত্যুর পর উঠেছে ভিন্ন ভিন্ন দাবি। এবার জানাবো মামলার তদন্ত, স্থানীয় প্রতিক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার চ্যালেঞ্জ। আমার আব্বা এখানে পড়াছিল, এই জায়গায় পড়াছিল, এভাবে এই জায়গায় কান ঝুলন ছিল, মাথা ঝুলন। ঘটনার পরপরই ইসমাইলের চাচা মনিরুল বাদী হয়ে 8 জনকে আসামি করে নড়াগাঠি থানায় মামলা করেন। অন্যদিকে খাদিজার পরিবারও অভিযোগ করে, কিন্তু তারা দাবি করে তাদের অভিযোগ আমলে নেয়নি পুলিশ। ওকে বাড়ি আসতেছে, ওকে বাড়ি কথা বলতেছে, ছোট পোলা ফান্নে গুছাই গাছাই ওকে বাড়ি সেমডি রাজা বলতেছে, এইভাবে বলাইছে, কিন্তু বাইরের থেকে কোনো নিচ্ছে না। এই মামলায় আসামি করা হয়েছে খাদিজার বাবাকে, অথচ তিনি জানান ঘটনার সময় তিনি সেখানে উপস্থিতি ছিলেন না। তারা ষড়যন্ত্রমূলক, আমি এই মেয়ের বাবা সেই হিসেবে আমাকে আসামি বানাইছে, যেহেতু আমি উপস্থিত ছিলাম না। দেলবার মোল্লা উনি অ্যাক্সিডেন্ট করেছে ইজি বাইকের সাথে। ঘটনার সময় এটা আপনি জানেন না? না, আমি দেখিনি এবং উপস্থিত না। আমি জানতেছি সন্ধ্যার ঘটনা হয়েছে রাত 8:30টার পরে, রাত্রি ঈশান নামাজ পড়ে আমি বের হয়েছি, আমার মসজিদের মাদ্রাসার কেশিয়ার আমার সাথে রয়েছে, তখন আমি জানতে পারলাম যে এই ঘটনা হঠাৎ কল আসছে, কিন্তু আমি ওই ঘটনায় ছিলাম না, অথচ আমার 2 নম্বর আসামি দিয়ে দিয়েছে। যা তার সাথে আসা এক ব্যক্তির কথায় আরো স্পষ্ট। তিনিও বলেন খাদিজার বাবা সে সময় সেখানে ছিলেনই না। না, এটার সাথে জড়িত না আমার জানা মতে। আমি যতটুকু জানি যে উনি ওই সময় ওই জায়গায় প্রেজেন্ট ছিল না, আমি নিয়ে যাই তাকে। তো এখানে তো তার বিরুদ্ধে 2 নম্বর আসামি করার কোনো যুক্তি আসে না। এবার আমরা খাদিজার সাথে কথা বলার জন্য তাদের বাড়িতে যাই। খাদিজার মুখে শ্বশুরবাড়ি নির্যাতনের কথা উঠে আসে। উনি একটা ব্যবসা করবে, টাকা নিয়ে মেনে সেকেন্ড টাকায়, বুঝছেন, টাকা তার বাবা মা বলে যে কেন তো শ্বশুরবাড়ি থেকে আনতে পারিস না, সে তারা দিতে পারে না। তারপরে আমার দাদি শাশুড়ি বলতেছে কেন, অমুক, মানে একটা উদাহরণ দিচ্ছে, কাঠজামই নিয়ে আসছে, অমুক নিয়ে আসছে, তমুক নিয়ে আসছে। দেখা হয় খাদিজার চাচাদের সাথেও, যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের কাছেও মেলে নতুন তথ্য। ওই ভয়তে আমরা সমাজের কাছে একদিন যেতে পারি নাই। পরে এর মাধ্যমে যাওয়ার পরে সমাজ বলেছিল যে তাই তোমরা কিছু টাকা পয়সা দাও, আমরা যাই রুগীটা দেখে আসি। আমরা সেভাবে দড়ির অবস্থা 7,000 টাকা ম্যানেজ করে দিছিলাম। দেওয়ার পরে সমাজের কি এটাই দিছিলাম, সমাজের মাতুব্বার বেশ প্রায় 10 জনের মতন দিছিল। অপরাধের খোঁজ টিম এবার মামলার বাদী ইসমাইলের চাচা মনিরুলের বাড়িতে যায়। কথা হয় মনিরুলের মায়ের সাথে। বাড়িতে দৌড়েছে, সার বাড়িতে ট্যাঙ্গার করে পড়ে গেছে, আমার ট্যাঙ্গল আমার ধরি বেশি হাজার ধরে তাটা আমি চেঁচা উঠেছি, সকলে দৌড়াইছে, তাই কি এই ট্যাঙ্কা এইরকম আর এইরকম ঘুরে রয়েছে, এসে তাড়াতাড়ি এখন ব্যান হয়ে ভ্যানু ঠিকমতো গেছে। এরপর বাদী মনিরুলের সাথে কথা বলে অনুসন্ধানী সদস্যরা খাদিজার পরিবারের দেওয়া চিকিৎসার টাকা অস্বীকার করেন তিনি। আমি 8 টাকা কাছে নিয়েও নাই, সম্পূর্ণ খরচ আমি দিয়ে আমার বাবারে নিয়ে আইছি, যত ডাক্তার, যত
পোস্টমর্টম যত রিপোর্ট যা কিছু করেছি আমার টাকা দিয়ে কোনো কাছে এটা নিয়েও নেয় কে কাছে দেশে এটাও আমি জানি না। এবার তার কাছে দেলবারের মৃত্যু মামলা ও মামলার আসামিদের ব্যাপারে প্রশ্ন করা হয়। আপনার মামলাতে কতজন আসামি করেছে? আসামি করেছি ওকে ফ্যামিলিগত যে কয়জন সে কয়জন। নাম বলতে পারবেন? নাম নাজমুল আছে, কোরাইয়া আছে, কারিমুল আছে, সুরাইয়া আছে, আরও নাইরা কারিমুলি বউ আছে, কারিমুল আছে, মনিরা আছে, মানে যে কয়জন আমার আব্বার দিকে হামলা করেছে, আমার আব্বারে অত্যাচার করে চাইছে, সেই কয়জনই আমি বাইরে কোনো আমার আব্বার কবর আদান বাইরে কোনো লোক আমি দিই নাই। এলাকার একজন সালিশিয়ান জানান কোনো পরিবারই খারাপ না, যা হয়েছে তা একেবারেই আকস্মিক। কারণ তারা যে দাঙ্গাবাজ খুন খারাপি করে বেড়ায়, লুটতরাজ করে বেড়ায়, এরকমও না। তাৎক্ষণিক ঘটনার সাথে যে কোনো একটা ঘটনা, কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা না। আর আমার মনেও হয় না যে ঘটনার পিছনে অন্য কোনো কনস্পিরেসি আছে। এটা হচ্ছে কাকতালীয়, পুরোটাই কাকতালীয়, তাৎক্ষণিক মানে আকস্মিক কোনো একটা দুর্ঘটনা। চান্দের চর এখন আতঙ্কের গ্রাম। মানুষ রাতে বাইরে বেরোতে ভয় পায়। দুই পক্ষের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে সামাজিক সম্পর্ক। এখন মানুষ চায় ন্যায় বিচার হোক, দোষীদের শাস্তি হোক। বলছে যে তাদের মারতে গিয়েছিল লাঠি নিয়ে পরে আমরা সবাই মিলে ফিরে গেছি। না মার এমন মারিছে সে লাঠি বাইরে পুরো হয়ে গেছে। ওরা মারা গিয়ে দিছে যে গাড়ির তলে পড়ি বলছে ওরা মরে গেলাম, তাই যে কইছে গাড়ির তলে পড়ছে, অটোর তলে। আচ্ছা ওরা মরে গেল, তাই কই যেন ওই 3-4 ছিমড়া তার কাছে ওরা দিলা গাড়ির তলে পড়েছে, গাড়ির তলে পড়ে গেছে। তাই কারণ ওরা হলে দৌড়াদৌড়ি হতেছে, মারামারি হতেছে, ওই যে দৌড়ে যাই ধরেছে। দর্শক, সময়ের সাথে পাল্টায় অপরাধের ধরন, কিন্তু ন্যায় বিচারের পথ একটাই, আইনের শাসন। জমি হারানো কৃষক হোক বা আতঙ্কে ভীত গ্রামবাসী, তাদের পাশে দাঁড়ানো আপনার আমার সবার দায়িত্ব। অপরাধের খোঁজ আজকে এই পর্যন্তই। আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদেরকে জানান। খোদা হাফেজ।